জামাত শিবির নিষিদ্ধ, এটা সবাই আমরা চাচ্ছি, কিন্তু তার পরবর্তী পদক্ষেপগুলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিভাবে মোকাবেলা করব, এটা একটা বড় বিষয়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাকে একটু শুরু করতে চাই যে এই শব্দটি দিয়ে আসলে আজকে আমরা শুরু করেছি, এই মুহূর্তের বাংলাদেশ আমরা যে রণক্ষেত্র হতে দেখেছি, আসলে 53 বছরের ইতিহাসে হয়তো আমরা কখনো কল্পনাও করিনি যে বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্রে এরকম মৃত্যু, এই ধরনের সংঘাত সহিংসতা আমাদের দেখতে হবে। সেখান থেকে আমরা অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল থেকে, বলতে গেলে আসলে আজকে থেকে আমরা দেখেছি স্বাভাবিক নিয়মে অফিস আদালতও শুরু হয়েছে। এটি কি আসলে আমাদের দেখবার কথা ছিল? এক ধরনের সাধারণ ছাত্রদের আন্দোলনে আমরা দেখেছি তৃতীয় পক্ষের এক ধরনের আনাগোনা শুরু হয়েছে, এবং সেখান থেকে আমরা আজকে পর্যন্ত অপেক্ষা করছি আসলে জামাত শিবিরের নিষিদ্ধ হবার ঘোষণা আসছে কিনা। সে সব কিছু মিলে একটু জানতে চাই। ধন্যবাদ তন্নি, এবং আমার সাথে দুজন সহ আলোচক আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনায় যুক্ত হচ্ছি। প্রথম কথা হলো, আমি গভীর মানসিকভাবে অপেক্ষা করছি কখন শুনবো যে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, কিশোর মুক্তিযোদ্ধা, সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়েছি, সেই হিসেবে এটি আমার কাছে আজকে আগ্রহের খবর। আমি সারাক্ষণ মনিটর করছি টেলিভিশন, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আজকে প্রক্রিয়াধীন আছে। আর কিছুক্ষণ আগে আমরা জেনেছি আজকে ঘোষণা হবে। সেই ঘোষণার অপেক্ষায় আমি আছি, আমার ধারণা গোটা দেশবাসী আছে। কারণ জামাত শিবির এমন একটা দল যে তাদের বয়স সম্ভবত 70-এর কাছাকাছি, দলটির আরও বেশি হতে পারে। তো সেখানে ব্রিটিশ আমল থেকে তাদের শুরু, সেখান থেকে আজ অবধি জনসমর্থনটা পায় নাই। নির্বাচনে সেটা বোঝা যায় যে তাদের 5-7% জনসমর্থন রয়েছে। তারপরেও তারা আমাদের স্বাধীনতা মানে না, তারা আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা তাদের মতো করে রাজনীতি করে, যে রাজনীতির সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। সে ভিন্ন আলোচনা, সেটা যদি পরে সুযোগ যায় আমরা কথাটা বলবো। একটু পেছনে যেতে হয় আলোচনার প্রেক্ষাপটে, সেটি হলো গিয়ে গত 7ই জানুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন হয়েছে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশ, আমি যদি এই 1 জুলাইয়ের আগ দিকে তাকাই বা 30শে মে পর্যন্ত, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা উন্নয়নের রোল মডেল, একটা প্রভূত উন্নতি হয়েছে বিগত 15 বছর বাংলাদেশে, এবং অনেক আমাদের স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মেট্রো রেল, যেটা আমরা চিন্তাই করতে পারি না, বিদেশে গেলে মনে হতো যে কবে আমাদের দেশে মেট্রো রেল হবে। যখন মেট্রো রেলকে আমরা দূর থেকে দেখি যাচ্ছে, তখন আমাদের কাছে খুব স্বপ্নের মতো লাগে। তো সেই সমস্ত পদ্মা সেতু অনেক আছে, বঙ্গবন্ধু টানেল, বা আমাদের সামগ্রিকভাবে যে উন্নয়ন হয়েছে গোটা দেশের, বিশেষ করে অবকাঠামোর, সেই জন্য আমাদের গৌরবের একটা জায়গা ছিল। কিন্তু 1 জুলাই থেকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, পরে নাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলনটা ভালোই চলছিল এবং চমৎকার চলছিল 13 জুলাই পর্যন্ত। সেখানে আমরা দেখলাম যে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে, মানে এত তারা মিছিল করে যাচ্ছে বা তাদের সাথে কোনো সংঘাত হয়নি, এমনই পুলিশকে ভেদ করে তারা মিছিল করেছে। এবং একটা আমার মনে আছে সম্ভবত এটা 14 তারিখ হতে পারে বা 13 তারিখে, যে পুলিশের সাজা গাড়ির উপরে তারা উঠে নাচানাচি করেছে, তারপরেও কিছু বলে নাই। কিন্তু আমরা বুঝলাম না 14 তারিখ থেকে এই জিনিসটা খুব সামনে আসা উচিত। 14 তারিখ থেকে এটা যেন টার্নিং হয়ে গেল, যে টার্নিং পয়েন্ট কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে আমি টার্নিং পয়েন্ট হিসেবে দেখি নাই। আমি দেখেছি মহামান্য রাষ্ট্রপতির সাথে তারা যে সাক্ষাৎ করতে গেল, ওখানে মিলিটারি সেক্রেটারি তারা একটা স্মারকলিপি দিয়েছে, এবং স্মারকলিপির দাবিটা ছিল খুব অদ্ভুত। সেটি হলো যে 24 ঘন্টার মধ্যে এটা কোটা সংশোধন করে, মানে সংসদ ডেকে পাশ করতে হবে 24 ঘন্টার মধ্যে। এখানে এই অস্থিরতা কেন তারা শুরু করলো? তার মানে পেছন থেকে ধরবার কথা বলা হচ্ছিল বারবার, তারা কেন ধৈর্য ধরতে পারে? 24 ঘন্টার মধ্যে সংশোধন করে সেটা সংসদে পাশ করা সম্ভব? ডক্টর কামরুল হাসান খান, একটু আপনার কাছে আবারও আসতে চাই। যেই আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করবার কথা বলছি, কিংবা রহমান মিলু যেটি বলছিলেন যে অনুপ্রবেশ ঘটে যাচ্ছে এই ধরনের সাধারণ ছাত্রদের, যেই ধরনের আন্দোলনগুলো আছে সেখানে এদের, তার মানে কি আসলে যদি আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করি, এর পরে কি আসলে আমরা এই অবস্থা থেকে রেহাই পাবো, নাকি আসলে আরো একবার সংঘাত সহিংসতার আশঙ্কা থেকে গেল? এটা নিশ্চিত করে বলা যাবে না যে কি দাঁড়াবে। কারণ হচ্ছে গিয়ে যে আমরা স্বাধীনতা পরবর্তী সময় দেখেছি যে জাসদের জন্ম হলো। জাসদের মধ্যে তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, জাসদের মধ্যে কিন্তু সব স্বাধীনতা বিরোধীরা ঢুকে গিয়েছিল, যে কারণে তাদের মধ্যে একটা মিলিটেন্সি ছিল সব সময়। এখন
জামাত শিবির নিষিদ্ধ, এটা সবাই আমরা চাচ্ছি, কিন্তু তার পরবর্তী পদক্ষেপগুলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিভাবে মোকাবেলা করব, এটা একটা বড় বিষয়, যে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা জামাত শিবির মানে বন্ধ ঘোষণা, রাজনীতি নিষিদ্ধ করার মানেই হচ্ছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা বিরোধী কোনো রাজনীতি দেখতে চাই না, বা যারা যুদ্ধাপরাধী তাদেরকে আমরা রাজনীতি দেখতে চাই না, এটা তো মূল বিষয়। সেই হিসেবে কেউ কেউ তাদেরকে পুনর্বাসন করতে পারে, পুনর্বাসন লোকের তো অভাব থাকে না, কারণ আজকে বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গেছে, এমন ঘটনা অনেক ঘটছে যে একটা দুর্নীতিবাজকে কিংবা একটা সন্ত্রাসীকে এক দল থেকে ছেড়ে দিল, সে আবার আরেক দলে গিয়ে তাকে লুফে নিল। তো সেই জায়গাটা আমার ম্যানেজমেন্টে কীরকম হবে সেই জায়গাটাও চিন্তা করতে হবে, শুধু নিষিদ্ধ করলেই হবে না, তার পরবর্তী পরিস্থিতি চিন্তা করতে হবে, কি করতে হবে সেটাও চিন্তা করতে হবে।